দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে জয়েন করেছেন এবং ভবিষ্যতে যারা এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শক শ্রোতা, আজকের চিরাচরিত একটা বিষয়, একটা কথা আপনাদের বাংলাদেশে একটা প্রভাব আমাদের মনে পড়ে। সেটা কি? যে আমি যত বন্ধু বন্ধু করি, বন্ধু আমার জন্য সবসময় বন্দুক হাতে অপেক্ষা করে আমাকে কবে গুলি করবে। এখন সাবজেক্টটা হচ্ছে, এই একটা বরিশালের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে মা কষ্ট নিয়ে বলতেছে যে আমি করি পুত পুত আর পুতে করে বউ বউ। অর্থাৎ সমস্যাটা হইতেছে, মা ছেলের জন্য যতই কান্নাকাটি করুক, ছেলে মায়ের জন্য কান্দে না, সে কান্দে বউয়ের জন্য। ভারত বাংলাদেশে যারা আপনারা, মানে সেক্ষেত্রে আমার পরিবার হতে পারে, আপনার পরিবার হতে পারে, বা যে কেউ হতে পারে, আমরা আমাদের মধ্যে যারা চিন্তা করে যে ভারত আমাদের চেতনা, ভারত আমাদের স্বাধীনতা, ভারত আমাদের বন্ধু, ওই যে মির্জা ফাক আছে না, সে এই ভারতের বন্ধু শব্দটা যখন উচ্চারণ করে, আপনারা তার কথা এবং কণ্ঠর দিকে একটু নিখুঁত ভাবে যদি তাকান, তার ওই বলার ক্ষেত্রে তার আন্তরিকতাকে একটু জোর দেয় মুখে। অন্যান্য দেশের কথা যখন বলে তখন তার বুকে এবং মুখে এত জোর থাকে না, কিন্তু ভারতের কথাটা যখন বলে, মির্জা ফাক বলে ভারত আমাদের বন্ধু, অর্থাৎ ওইখানে একটু জোর দেয়, জেড জবর পেশ লম্বা টান, ভারত আমাদের বন্ধু। এখন এই ভারতের কথাটা বলি, ভারতকে যারা, আমি শুধু কি মির্জা ফাক, হাসিনা শেখ অথবা এরশাদ অথবা বেগম জিয়া, তারেক জিয়া, এদের কথা বলবো? আমি কিন্তু তাদের কথা বলবো না। তারা তো মাত্র 2-3টা পরিবার। এখন এই 2-3টা পরিবারকে যারা সার্ভিস দিচ্ছে, এই সার্ভিস দিচ্ছে তারা তাদের পরিবারের স্বার্থে। ফর এক্সাম্পল, আপনারা কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ আওয়ামী লীগ করেন। এখন আপনারা যারা আওয়ামী লীগ করেন, এরা মূলত কেউ আওয়ামী লীগ করছেন না, এরা সার্ভিস দিচ্ছেন মুজিব এন্টারপ্রাইজকে, শেখ এন্টারপ্রাইজকে, আওয়ামী এন্টারপ্রাইজকে। আপনারা যারা বিএনপি করেন, আপনারা সার্ভিস দিচ্ছেন বিএনপি এন্টারপ্রাইজকে, তারেক এন্টারপ্রাইজকে, বেগম খালেদা জিয়া এন্টারপ্রাইজকে। আপনারা দেশের কোনো খেদমত করছেন না, আপনারা দেশের কোনো উপকারও করছেন না। আবার আপনারা যারা জাতীয় পার্টি করেন, আপনারা তারা জাতীয় পার্টি এন্টারপ্রাইজকে আপনারা সার্ভিস দিচ্ছেন, এরশাদকে সার্ভিস দিচ্ছেন, রওশন এরশাদকে সার্ভিস দিচ্ছেন, জিএম কাদেরকে সার্ভিস দিচ্ছেন। আপনারা দেশের জন্য কোনো সার্ভিস দিচ্ছেন না। আপনারা বলবেন আমি রাজনীতি দেশের জন্য করি, হেল উইথ ইট, ইটস এ লাই, এটা মিথ্যা কথা। আপনারা জানেন না যে ভারত শুধু বাংলাদেশে 3টা পরিবারকে তারা ঘুরে ফিরে পছন্দ করে? ওই যে আমরা বলবো, মা বলতেছে পুত পুত, পুত মানে ছেলে। বাংলাদেশের আমরা এই সবাই বলবো আমাদের দেশ, আমাদের দেশ, আমাদের দেশ, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি বলবে না ভারত, না ভারত, ভারত আমাদের কল্যাণ, ভারত আমাদের চেতনা, ভারত আমাদের অনুভূতি, ভারত আমাদের ভালোবাসা, ভারত আমাদের প্রেম, ভারত আমাদের লাং, ভারত আমাদের লাভ। কোন দিকে যাবে? এখন ভারত সিদ্ধান্ত নিচ্ছে যেভাবে হোক তাড়াতাড়ি একটা নির্বাচন করাইতে হবে, যেভাবে হোক। আপনি পছন্দ করেন অথবা আপনি ভোট দিতে পারেন আর না পারেন, আপনি জীবিত থাকেন বা মৃত থাকেন, আপনি মনে করেন শেখ ফ্যামিলি এটা কেয়ার করে আপনি জীবিত আছেন না মরে গেছেন? আপনি মনে করেন বেগম জিয়ার ফ্যামিলি অথবা তারেক রহমানের ফ্যামিলি কেয়ার করে আপনি তাদেরকে সাপোর্ট করেন আর না করেন? কারণ মুজিব ফ্যামিলির কাছে, জিয়া ফ্যামিলির কাছে, এরশাদ ফ্যামিলির কাছে আপনি আর আমি, আমরা ফকিন্নি, আমরা শুধুমাত্র ফকিন্নি। ওই ফকিন্নিরা একটা পেপসি আর একটা বিরিয়ানির প্যাকেটের জন্য লাইন ধরে, আর ওই স্লোগান দেওয়ার পরে হাতে 500 টাকা বা 1000 টাকা দেয়। আমরা ফকিন্নি।
এবং ওই ফকিন্নি হয়েই আমরা সন্তুষ্ট। ওই ফকিন্নি হইয়া ফেসবুকে যাইয়া বলি দেশ নায়ক তারেক রহমান। ওই ফকিন্নি বা রাস্তার বেশ্যা হইয়া আমরা বলি জয় বাংলা, পল্লী বন্ধু এরশাদ। আমাদের ভোটের দরকার আছে। 17 বছর ভোট হয় না, আপনি ভোট দিতে পারেন নাই। প্রথমে আমি স্বাগত জানাবো আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব জাকির সাহেব, আমাকে এখানে আজকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। সালাম এবং শুভেচ্ছা আপনার যারা দর্শক আছেন এখন এই মুহূর্তে দেখছেন সবাইকে, এবং আগামী যারা দেখবেন, এবং আমার সাথে সালাম শুভেচ্ছা আজকে যারা আছেন আপনার সাথে পার্টিসিপেন্ট ডক্টর এস এম নওশের এবং নিরু নিরাকে। ওকে মুজিব ভাই, নওশের ভাই আপনি যদি আপনার ছবিটা, আপনার ফোনটাকে একটু অ্যাডজাস্ট করেন, আপনার মাথাটা কাটা যাচ্ছে। যে এবার হচ্ছে, আপনি কি আছেন, লাইনে আছেন? জি আমি লাইনে আছি। আপনার কথাটা শোনা যাচ্ছে না, ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। ওকে নিরুনিরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম আজকের আমাদের শোতে সময় দেওয়ার জন্য। আপনার মাইক্রোফোনটা অফ, আপনি যদি আপনার মাইক্রোফোনটা একটু অন করে নেন। জি আসসালামু আলাইকুম। ওকে, নওশের আলী অন্য জায়গা থেকে আসছে, আমি ওনাকে ইন করাই। ওকে নওশের ভাই, আপনি এখন ঠিক আছেন? ওকে, ডক্টর নওশের আলী আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ইউ লুক ফ্যান্টাস্টিক। আমি তাড়াহুড়ার জন্য আপনার ফোনটাকে আগে অ্যাডজাস্ট করাই না, হাউএভার ইউ লুক ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আপনার মাইক্রোফোন ঠিক আছে। ওকে, আমি আজকের প্রধান উপদেষ্টার স্পোক্স পারসন খুব জোরের সাথে বললেন পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে যারা বানচাল করতে পারে। উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এক্ষেত্রে প্রচন্ড সিউরিটি দিচ্ছেন, এমন ভাবে সিউরিটি দিচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচন ছাড়া আর কোনো কাজ নাই। জনগণের ভোট প্রয়োগের যে নিরাপত্তা বা ওয়াদা, এটা উনি দিতে পারছেন না। রাস্তাঘাটে জনগণ যে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে ওই নিরাপত্তা উনি দিতে পারছেন না, কারণ পুলিশ নাই, বিজিবি ওনার নিয়ন্ত্রণে না, র্যাব ওনার নিয়ন্ত্রণে না, মিলিটারি ওনার নিয়ন্ত্রণে না। উনি নির্বাচন দিবেন এবং নির্বাচন কমিশনের স্পেসিফিক কোন দিক নির্দেশনা নাই যে এই উদ্ভূত পরিস্থিতিতে তারা নির্বাচনটাকে কিভাবে হ্যান্ডেল করবে। এমন কোন গ্যারান্টি, এমন কোন আয়োজন কোন দিকে আমাদের দৃষ্টির ধারে কাছেও আসে না। পুলিশের এমন কোন লোকজন নাই, লোক বল নাই যারা নিয়ন্ত্রণ করবে যে নির্বাচনটা এভাবে হবে। কিন্তু প্রধান উপদেষ্টার মাউথপিস 2 দিন পর পর জনগণকে গ্যারান্টি দেয় যে পৃথিবী একসাথে হয়ে যাবে, তারপরও নির্বাচন হতে হবে। এর অর্থ কি ডক্টর মুজিবুর রহমান মজুমদার? ধন্যবাদ আজকের এই ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য। নির্বাচন তো বাংলাদেশে অনেকবারই হয়েছে, অনেকবার হয়েছে। আমরা বাংলাদেশিরা নির্বাচনের ব্যাপারে অত্যন্ত কি বলবো, হিস্টোরিক্যালি আমরা দক্ষ, আমরা বুঝি নির্বাচন কি জিনিস এবং কোনটা ভালো নির্বাচন, কোনটা দামি নির্বাচন, কোনটা করাপ্টেড নির্বাচন। এই ব্যাপারে আমরা বাংলাদেশি জন অত্যন্ত সচেতন এবং আমাদের অত্যন্ত এক্সপিরিয়েন্স আছে নির্বাচন নিয়ে। আমরা সেই 1972 থেকে এই পর্যন্ত বহু নির্বাচন দেখেছি এবং নির্বাচন বলতে জনগণের প্রত্যাশা ভিন্ন দেন যারা নির্বাচন করায় সরকারের যে প্রত্যাশা বা দলীয় প্রত্যাশা। গত বছর যে আন্দোলনটা হলো এবং যে বিপ্লবের মাধ্যমে
আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে 2009, 14, 18 এবং 24 যে নির্বাচনগুলো হচ্ছে তার থেকে একটা ভিন্নতা কিছু আসবে। এখনকার যে সরকার, ইউনূস সাহেব অবশ্যই কমিট করেছেন ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন দিবেন, এবং ইউনূস সাহেব কমিট করছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বাংলাদেশ হিস্ট্রিতে সবচেয়ে সুন্দর নির্বাচন, যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে একটা আনন্দময় পরিবেশে ওনারা সবাই যাবে নির্বাচনে ভোট দিবে। কিন্তু ওনার মুখপাত্র যেটা বলছেন সেটা উনি সেটা কমিট করতে পারতেছেন না। কমিট করতে পারছেন না কারণ হলো অনেকগুলো, তার মধ্যে এখনো মূল কারণ হলো যারা গত কয়েকটা নির্বাচন নিয়ে তামাশা করেছে বাংলাদেশের জনগণের সাথে, সেই যে সেট আপ এখনো রয়ে গেছে এবং সেই সেট আপের কোনো রকম পরিবর্তন হয়নি। তো জনগণ অবশ্যই ডক্টর মুজিব, সেই সেট আপ বলতে আপনি বলছেন সচিবালয় এখনো 300-400 সেম সচিবরা ওখানে বসে আছে, সচিব, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের চারপাশে যারা বসে আছে, একই সেট আপ। পরিবর্তন কি ঘষা মাজাও করা হয় না, একটু আলতা পাউডারও মাখা হয় না, নাকি তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না। যে পরিবর্তন দেখেন, যে সামরিক বাহিনী, যেই পুলিশ বাহিনী, যেই বিডিআর বাহিনী আওয়ামী লীগ সরকারের হয়ে আজ্ঞাবহ হয়ে আপনার ইলেকশনের আগে রাত্রেই কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 100% ব্যালট আপনার ব্যালট বক্সে ঢুকিয়ে দিচ্ছে, তারাই তো এখন আছে। এখন এদেরকে যদি এদেরকে যদি বলা হয় যে কোন একটা পার্টির পক্ষে 50% ভোট ঢুকিয়ে দাও, তাদের তো নৈতিক কোনো ইয়ে নাই, তারা তাই করবে। কারণ তারা তো আপনাকে একটা $1 মিলিয়ন কোশ্চেন করি, আপনার এই প্রশ্নটার ফলো আপ। রাজনীতিবিদরা বিভিন্ন মতামত দেয়। সেনাপ্রধান মির্জাফর সে তার পেশি শক্তি দেখানোর জন্য রাজনীতিবিদদের মুখে ধমক না দিয়া, কারণ ভাষণ যদি দিতে যায় তাহলে জেকব মিল্টন গালি দিবে, ডক্টর মুজিব গালি দিবে, এই জন্য ভাষণ না দিয়া সে মার্সেনারি ঢুকাইয়া নূরের পিটাইয়া সব রাজনীতিবিদদের একটা ধমক দিয়া দিলেন যে দেখো আমার কথা না শুনলে কি অবস্থা হয়। তো এখন আপনি এইমাত্র যে কথাটা বললেন, সেনাপ্রধান সব একটা বইলা দিল আয়োজকদের, এই আওয়ামী লীগের ভোটে বিএনপির বাক্সে অথবা জাতীয় পার্টিতে এতগুলা ভোট টাকাইয়া ভইরা দাও, এইটা ঠেকানোর মতো ক্ষমতা কি ডক্টর ইউনূস বা তার অন্তর্বর্তীকালীন সরকারের আছে? ওই ক্ষমতা করার মতো গত 1 বছর আমি তেমন কিছু দেখিনি, বা কিছু করতে চান কি না। মুখে একটা কথা বলছেন, হ্যাঁ মনে হয় হার্টও উনি সিনসিয়ার যে একটা সুন্দর রিলেশন দিবেন, কিন্তু সুন্দর রিলেশন মুখে কথা বললে হয়ে যায় না। মানুষ এমনি সুন্দর রিলেশন করতে পারে না। যদি আপনি যে ইলেকশনের প্রসেসে তৈরি করবেন, যাদেরকে দিয়ে করবেন, তাদেরকে যদি আপনি ওই নৈতিকতার জায়গায় না আনেন বা ওই জায়গাটা না আনেন, আপনার যদি বলেন চোরকে দিয়ে বলেন যে চুরি করিস না, আর আপনি ওপেন লক না করে আপনার স্বর্ণ টর্ণ সব ডায়মন্ড সব ওপেন রেখে গেছেন, আর আপনি আশা করতেছেন যে আপনি মসজিদে গেলেন আর এসে দেখবেন চোর চুরি করে নাই, চোরগুলি সামনে নিয়ে বসে আছে আর আপনার ধ্যানে মগ্ন, সেটা আমাদের প্রত্যাশা করা আমি মনে হয় বোকামি। আপনার ইউনূস সাহেব, আমি জানি না বা ওনার সাথে যারা আছেন সবই বিজ্ঞ লোক, এতটা বোকামি বা এতটাই আমাদেরকে বোকা মনে করতেছেন, ওনারা বোকা আমি ঠিক বুঝি না, হয়তো বা ওনারা মনে করছেন জনগণ বোকা। আর ওয়াকার সাহেব যে কথাটা বললেন, ওয়াকার সাহেব বোঝা উচিত যে যেই জাতি, যেই ছাত্র জনতা, ইয়াং ছাত্র জনতা বুলেটকে ভয় পায় না, তারা নুরুকে কয়েকটা আর্মির করাপ্টেড আর্মি কয়েকটা দিয়ে মুখে পিঠে নানা জায়গায় মেরে যদি মনে করে যে বাংলাদেশের জাতীয় চেতনাকে রুখে দিতে পারে, এটা মনে হয় অত্যন্ত বোকামি। তারা প্রকাশ্যে বোঝা উচিত শেখ হাসিনার মতো একটা দানব, যার পিছনে সম্পূর্ণ ইন্ডিয়ান সরকারের ব্যাকিং ছিল, যার পিছনে আপনার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাবের গুলিতে তারা ভয় পায় নাই, তাদেরকে মেরে কয়েকটা লাঠি সোটা দিয়ে মেরে আপনি মনে করছেন তাদেরকে দমানো যাবে, তাদের চেতনাকে দমানো যাবে? এত বড় বোকামি একমাত্র ভারতের প্রেমে অন্ধ যারা
তারাই করতে পারে। যারা বাংলাদেশকে চিনে, যারা স্বাধীনতা চেতনাকে চিনে, তারা এত বড় বোকামি করতে পারে না। আমি বারবারই বলছি যে আসলে প্যাট্রিয়টিজম যে জিনিস, সেই জিনিস আমাদের জনগণের মধ্যে আছে, সাধারণ জনগণের মধ্যে আছে। সাধারণ জনগণের বাইরে, ছাত্র জনতার বাইরে আমি এখনো পর্যন্ত প্যাট্রিয়টিজম দলগতভাবে বা দলের নেতাদের মধ্যে পাই না খুঁজে। সামরিক বাহিনীতে যারা আজকে লিড করছেন, যারা সামরিক বাহিনী চালাচ্ছেন, তাদের মধ্যে দেখি না। এটা কয়েকদিন আগে গত একটা মানে টকশোতেই একজন আর্মি অফিসারই বলছিলেন যে জিয়া রহমান ছাড়া যত সেনাবাহিনীর প্রধান আসছে তাদের মধ্যে কোনো প্যাট্রিয়টিজম নাই। তারা ভারতের দালালি ছাড়া তেমন কিছু করেন নাই। এটা আপনার এই প্রোগ্রামেই আসছে এবং আমি আশ্চর্য হই নাই, যদিও কিছুটা হতাশাস্তি বলতে হবে যে জিয়া রহমান ছাড়া একটা প্যাট্রিয়টিক সেনাপ্রধান বাংলাদেশ আসেনি। এটা আপনারই সত্যি হচ্ছে এবং আমি সেখানে কমেন্টও করেছিলাম, আপনি জানেন। এখন যারা সামরিক বাহিনীর প্রধান এবং তার সাথে যারা আছেন, আমি সব সামরিক বাহিনীর অফিসারকে বলবো না, আমি জানি বেশিরভাগ অফিসার 95% অফিসারই দেশপ্রেমিক অফিসার, ব্যক্তিগত বিশ্বাসী, বাংলাদেশে বিশ্বাসী। এবং সাধারণ জওয়ান যারা আছেন তারা সবাই দেশপ্রেমিক, তারা বাংলাদেশের বিশ্বাসী। কিন্তু যারা তাদেরকে চালান, যারা কমান্ডিং অফিসার, দুঃখজনকভাবে আর্মির ভিতরের যারা সৎ অফিসার তারাই নিজেরা বলে গেছেন আপনার প্রোগ্রামে যে তারাই এদেরকে বিশ্বাস করেন না। একমাত্র জিয়া রহমান ছাড়া তারাই হিস্টোরিক্যালি কাউকে পায়নি যারা 100% প্যাট্রিয়ট। তো এখন দুঃখটা হলো আজকে একটা আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে আগে আমাদের প্রত্যেকে নিজেকে কোশ্চেন করতে হবে আমরা কি আসলে বাংলাদেশ চাই কি না, এবং আমরা কি বাংলাদেশে রক্ষা করতে চাই কিনা, আমরা কি সত্যিকার অর্থে বাংলাদেশের প্যাট্রিয়টিক কিনা, এটা আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে। এবং আমরা যদি প্রশ্ন যদি মনে হয় যে না আমাদের দেশে দরকার নাই, আমরা ইন্ডিয়ার সাথে মিলে থাকা উচিত, আমরা তাদের ইয়েতে থাকতে হবে, ভিক্ষাজনীনে থাকতে হবে, দ্যাটস ফাইন। যদি সাধারণ জনগণ মনে করে তাই হওয়া উচিত তাহলে তাই হোক, তাহলে আমাদের দেশে দরকার নাই। আমি বিশ্বাস করি বারবার জনগণ প্রমাণ করছে যে তারা এটি চায় না এবং তারা বুকের রক্ত দিতে তৈরি দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সেই জায়গাটাতে আমি মনে করি ব্যর্থতা হলো একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর, যেটা হলো এলিট, পলিটিক্যাল এলিট, আর্মি এলিট, ব্যবসায়ী এলিট, সকল বুদ্ধিজীবী এলিট, যারা বেসিক্যালি 5% লোক না বাংলাদেশে, যারা বেসিক্যালি বাংলাদেশে কন্ট্রোল করে ভারতের এবং অন্যান্য যে কোনো দেশেরই আন্ডারে নেওয়ার সবসময় ইয়ে করছে তাদের ব্যক্তি স্বার্থে, তাদের রাজনৈতিক স্বার্থে, তাদের দলীয় স্বার্থে। তারা দেশকে বারবার বিক্রি করতেছে সাধারণ জনগণের বিরুদ্ধে। যে আমি বিশ্বাস করি এই যে গত বছরের যে বিপ্লবের চেতনা এখনো সাধারণ মানুষ ধারণ করে এবং তারা বারবারই বলতেছে তারা নির্বাচন না, তারা দেশের সংস্কার চায় এবং এই যে এতদিন ধরে যারা দেশকে অত্যাচার করছে তাদের আগে বিচার চায়। আমি একজন, আপনি জানেন আমি বলেছি আপনাকে, আমি জিয়া রহমানের সাথে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী লিডার ছিলাম। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই যে গত 15 বছর হাজার হাজার নেতা কর্মী জীবন দিছে ক্রস ফায়ারে, জীবন দিছে আয়না ঘরে। আমি মনে করি যে আজকে বিএনপির যে কিছু কিছু নেতা, আমি সবার কথা বলবো না, তাদের কথাবার্তায় মনে হয় তারা বেমালুম ঘুরে গেছেন এবং তারা বিক্রয় করতেছেন ওই কর্মীদের সাথে যারা এই হাসিনা দানব সরকার, ভারতের সমর্থক পুষ্ট দানব সরকারের বিরুদ্ধে গত 15টা বছর সংগ্রাম করেছেন প্রতিটা মুহূর্তে এবং স্যাক্রিফাইস করেছেন। আমি বলি আজকে এইসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা তাদেরকে বিক্রি করতেছেন এবং এইটার কারণে বিশ্বাস করেন যেভাবে ভয় হয়, আমার খুব কষ্ট হয় বা ভয় হয় যেভাবে মুসলিম লীগ, যেভাবে আওয়ামী লীগ, ন্যাপ শেষ হয়ে গেছে, বিএনপির মতো একটা সুন্দর জাতীয়তাবাদী দল উইথ আদর্শ, জিয়া রহমানের আদর্শ আমার চোখের সামনে দিয়ে মনে হচ্ছে সেটা শেষের দিকে যাচ্ছে। ওকে, ফিউ রাজনীতিবিদ। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করব। আমি এবার নিরুনিরা আপনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করব। মুজিব ভাই তার কথার শেষ দিকে অলমোস্ট হতাশ হয়ে বলছিলেন ওনার কষ্ট লাগে, কারণ জিয়া রহমানের জীবিত থাকাকালীন থেকে শুরু করে ডক্টর মুজিব
ছাত্র হিসাবে মেডিকেল কলেজ থেকে উনি রাজনীতির সাথে জড়িত হয়েছে। আজকের উনি দেখতে পাচ্ছে আওয়ামী লীগ যেভাবে বিলীন হয়ে গেছে, জাতীয় পার্টি যেভাবে ভঙ্গুর হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে, বিএনপিও একই পরিণতির দিকে যাবে। এই কথাটা ওনার বলার পিছনে যথেষ্ট কারণ আছে। কারণের ভিতরে একটা, জিয়াউর রহমান সাহেব যে আদর্শ নিয়ে রাজনৈতিক দলটাকে তৈরি করেছিলেন, এই মুহূর্তে বিএনপি জিয়াউর রহমানের ওই নীতি, জিয়াউর রহমানের আদর্শকে বিএনপি ধারণ করে না। বিএনপি এখন যে নীতি এবং যে আদর্শকে ধারণ করে সেটা হচ্ছে ওই যে মা বলছে, আমি বলি পুত পুত আর পুতে করে বউ বউ, মানে সাবজেক্টটাই মায়ের আদর, দেশের আদর, এগুলো তাদের কাছে গ্রহণযোগ্য না। আজকে মুজিব ভাইয়ের কথাটা এই মুহূর্তে উনি যেটা বলছে, আপনি একা একা চিন্তা করে দেখেন কত কষ্টের কথা। সেটা হচ্ছে এই যে জাতীয় পার্টিকে বাঁচাইয়া রাখার জন্য আওয়ামী লীগ যা যা করছে, আপনার বিএনপি মানে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা ঠিক আওয়ামী লীগের রোলটা এখন প্লে করতেছে। এই ভারতীয় দোসর তল্পি বাহকরা বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগের জাতীয় পার্টির দিকে যারা চোখ তুলে তাকাবে তারা দেশের শত্রু, জাতীয় পার্টির দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলা হবে। তাহলে বিএনপির রাজনীতি কি আজকের ওইখানে গিয়ে ঠেকছে বলে আপনি মনে করেন? আর এই ঠেকার পিছনে কাদের হাত রয়েছে, কারা চাচ্ছে? এটা বাংলাদেশের কোন জনগণ চাচ্ছে? ভারত তাদের এই ন্যারেটিভ গুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতার ব্রেইনে প্ল্যান করে দিয়েছে? আপনার কি মনে হয় নিরনিরা? জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই যে সাবজেক্টটা আজকে আপনি তুলছেন, এটা আসলে আজকে বর্তমান দিয়ে আপনি শেষ করতে পারবেন না, আপনার একটু পিছনে যেতে হবে। পিছনে যাওয়ার ক্ষেত্রে এইটাই বলতে চাচ্ছি যে দেখেন, ভারত ৭১-এ যেটা করেছে সেটা ভারতের স্বার্থে করেছে। ভারত যখন দেখলো যে তার ঘর নিয়ে টান বাঁধবে, তখনই সে কি করলো, পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করলো। এখানে ভারতের খেলা, ভারতের স্বার্থ। তারপরে দেখেন যে আজকে নীরা আপনাকে একটু থামাই, সাবজেক্টটা কি এইরকম, অন্য একজনের বউকে আমার পছন্দ হয়েছে, তো বউয়ের সাথে আমি প্রথমে পরকিয়া করলাম, পরবর্তী সময় বউরে বললাম তুমি তোমার জামাই থেকে বাইরেই আসো। তাইলে ওই পূর্ব পাকিস্তানকে ওই পরকিয়ার লোভ দেখাইয়া কি ভারত বাইর করে আনছিল? সাবজেক্টটা কি এইরকম দাঁড়াইলো না? তাইলে অফকোর্স এটা তো বলতেই হবে। অনেক সময় আছে উপর দিকে সাপ ফালাইলে তো নিজেদের গায়ে পড়ে, এখন তো এই কথা তো বলা যাবে না। এখন ওই যে চারজনের কথা যেভাবে আপনি অনেক সময় ব্যঙ্গ করে বলেন বা সত্যটাই বলেন, সত্য তো সবসময় তিতা, এটা আমরা জানি। এখন আমাদের কাছে তিতা লাগলেও করার তো কিছু নাই। তাই এখন যেটা দেখেন যে ৭১ থেকে শুরু করে যে কথাগুলো আসছে, আজকে মুজিব শেখ কোথা থেকে আসছে, কোথায় গিয়েছে, কি কারণে গেল, জিয়াউর রহমান কোথায় গেল, কেন গেল, আজকে এরশাদ কোথায় গেল, কেন গেল, এই যে চক্রটা, এই যে খেলাটা, এই খেলার উৎপত্তি কোথা থেকে? এটাকে আমাদের বাংলাদেশের কোন সাংবাদিক এটা কি মানে উদ্ঘাটন করতে পারেনি? আমাদের দেশে এত বুদ্ধিজীবী, চুক্তিজীবী, তারা কি এগুলো ফিগার আউট করতে পারেনি? অবশ্যই পারছে, কিন্তু তারা ফিগার আউট করেছে ওই যে ভারতের ওয়েতে, তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা সেগুলো উদ্ঘাটন করেছে, তাদের ওয়েতে তারা ব্যাখ্যা করেছে, তাদের ওয়েতে তারা জনগণকে বোকা বানিয়েছে। নীরা, আমি আপনাকে ব্যক্তি আপনার কথা বলি না, নীরা ব্যক্তি আপনি এটা বলি না, কিন্তু যারা আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি করে, ধরেন আপনি একজন শিক্ষিত সচেতন মানুষ, আপনারা কি এই চিন্তা করে রাজনীতি করেন যে আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের জনগণের জন্য, নাকি আপনারা রাজনীতি করেন ধুর দেশের জনগণ আর এই ওকিন্নি ফকিন্নি দিয়ে কি হবে? আর মুজিব পরিবার, জিয়া পরিবার আর এরশাদ পরিবার হয়েছে ভারতের কুলিন, তো তাদের চাকর বাকর হইলে ফকিন্নি হইয়া বাঁচা অনেক ইজ্জতের, এই জন্য রাজনীতি করেন। বাংলাদেশের যারা রাজনীতি করে তাদের টার্গেট আসলে কোনটা?
এখন আপনার ভাষায় আপনার কথায় তো এটাই স্বীকার করতে হয়, বাংলাদেশের রাজনীতিটা এই ওয়েতে চলছে। কারণ শিক্ষাগত বা কোনো ইনস্টিটিউশন থেকে পাশ করে ওই মেধা নিয়ে ওই মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে তো আমরা কেউ রাজনীতিতে আসি না। আমরা তো কোনো না কোনো ওয়েতে ওখানে গিয়েছি, আর ওই জায়গাটাকে আমরা তো একটা মানি মেকিং এর একটা মেশিন বানিয়ে ফেলেছি। ওখানে গেলেই তো আমরা মানি মেক করতে পারবো। কিন্তু আজকে রাজনীতি, আপনি যদি রাজনীতির সংজ্ঞা বলেন যে রাজনীতি কি, তো ওই সংজ্ঞা পড়ে তো আমরা কেউ রাজনীতিতে নামি নাই। আমরা পয়সা ইনকামের জন্য রাজনীতিতে নামেছি। আবার একটা দেখেন, আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছিলাম যে পর্যায়ক্রমে দেখেন ভাগে ভাগে এই পর্যন্ত যে আসলো, সে কথাগুলো কি আমাদের দেশের জনগণ জানে না? অবশ্যই জানে। কিন্তু জানার পরে তারা কি করেছে, বা এই যে রাজনৈতিক দলগুলো কি ইনিশিয়েট নিয়েছে এখান থেকে, তারা কিছু করেনি, বা ইন ফিউচারে যে তারা কিছু করবে এটাও কিন্তু আমরা বিলিভ করতে পারছি না। আজকে দেখেন 5ই আগস্টের আগের একটা কথা বলি, যে এই যে এখন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল তার নিজের মুখের কথা, ভারতীয় 15 লক্ষ নাগরিক আছে বাংলাদেশে কর্মরত। তা 5ই আগস্টের পর তার কি একটা নৈতিক দায়িত্ব ছিল না যে এই 15 লক্ষ যে এর আগে আমি বলেছি, তা আমার সেই 15 লক্ষকে আমি ফিগার আউট করে আমার নিজের দেশকে আমি রক্ষা করি, আমার নিজের দেশের জনগণকে আমি জানাই। কিন্তু সেটাকে আমাদের আইন উপদেষ্টা করেছে? সে কি বলেছে? নীরা, আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি, আপনি আইন উপদেষ্টারে দোষ দিলেন। এখন আপনারা রাজনীতিবিদ যারা আছেন দেশে, রাজনৈতিক বড় বড় নেতা, মির্জা ফাক, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, মোহাম্মদ সালাম, তারা যদি পারে এত বড় নেতা হইয়া যে ভারত আমার একটু গু দিছে, আমি গুটারে আইসক্রিম বানাইয়া চুষতে থাকি, সেক্ষেত্রে আসিফ নজরুল আপনি দোষ দিতেছেন কেন রে ভাই? না, অবশ্যই দোষ দেব। দল কখন আসবে? একটা রাষ্ট্র মেরামত করার পরে দল আসবে। দলকে এখানে আপনি কেন আনছেন? আমাদের যে বিপ্লবের মধ্য থেকে বাংলাদেশটা দাঁড়িয়েছে, আজকে যে প্রধান উপদেষ্টা কিভাবে কি করে ওখানে আসলো, তার কি দায়িত্ব ছিল এবং কি দায়িত্ব থাকা দরকার, সে যে একটা টিম নিয়ে একটা রাষ্ট্র মেরামত করার জন্য, সংস্কার করার জন্য ওখানে বসেছেন, সে কি করেছেন? আজকে দল আসবে পরে, আমি একটা রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে উঠাই দেব, দেন আমি একটা নির্দলীয় একটা নির্বাচন দেব, সেই নির্বাচনে যারা আসবে তারা দেশ রান করবে। খুব ভালো কথা বলছেন এবং আমি আপনার সাথে একমত, কিন্তু এই প্রধান উপদেষ্টাকে চারিদিকে সাজায়া দিচ্ছে, তার উপদেষ্টাদের সবাইকে নিয়োগ করছে। কেউ বিএনপির প্রেসক্রিপশনে উপদেষ্টা হয়েছে, কেউ আওয়ামী প্রেসক্রিপশন না ওয়াকার প্রেসক্রিপশনে উপদেষ্টা হয়েছে, কেউ জামাতি প্রেসক্রিপশনে উপদেষ্টা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেসক্রিপশনে যারা হয়েছে তারা তো তাদের 4 ভাগের 3 ভাগ কবরে, তারা তো ঠিক মতো কথাও বলতে পারে না। এখন আপনি প্রধান উপদেষ্টার প্রতি এতটা এতটা নির্দয় যদি হন, তাহলে তো কিছু বলার নাই। না না, আমি এখানে নির্দয় হয়ে এই কথাগুলো বলছি না, মানে প্রেক্ষাপটটা যেভাবে তৈরি হয়েছে তা ভুলে গেলে তো চলবে না যে 16 বছর কে ছিল, 16-17 বছর যারা ছিল তারা কি কোনো জায়গা থেকে পরিবর্তন হয়েছে? তারা কি কোথাও থেকে ঘুরে দাঁড়াইছে, বসছে? তাহলে সেখান থেকে কি আশা করেন? তারাই তো সবকিছু রান করতেছে। আজকে আপনি সেনাপ্রধানকে কেন ধরছেন? সেনাপ্রধান কে? সেনাপ্রধান কোথা থেকে আসছে? আর এই সেনাপ্রধান এত সহজেই আপনাকে ছেড়ে দিবে কেন? এই বিষয়টা তো আমার বুঝতে হবে। এই বিষয়টা সম্পর্কে যদি আমি ওখানে আমার এফোর্ট না দেই, তাইলে তো আমার ওখানে যাওয়ার যুক্তিটা কি? আজকে আমি যে ওখানে যাব, আমাদের দেশ এই অবস্থায় ছিল, আজকে আপনি সিকিম মানে সিকিমের চেয়ে কোন জায়গা থেকে আমরা কম সেটা বলেন। আজকে সিকিমের যে সিচুয়েশন থেকে সিকিম হয়েছে, আজকে বাংলাদেশ সিকিমের চেয়ে কম কোথায় সেটা বলেন। আমরা শুধু ভিতরে ভিতরে সিকিম সিকিম খেলতেছি, কিন্তু প্রকাশ্যে যে আমরা সিকিম হয়ে গেছি সেটা তো আমরা বলছি না। কারণ ওখানে তো হাসিনা দর্জি গিয়ে বসে আছে। হাসিনা দর্জিকে তো তারা সেই বোতলে রাখছে এবং ওই বোতল থেকে একটু বের করে
তার যারা এখানে আছে তারা সেভাবে বাকবাকুম করে। তা আপনি বিষয়টা এত মানে ইজি ওয়েতে ছেড়ে দিলে চলবে না তো। আপনি ভালো বলছেন। এবার আমি ডক্টর নওশের আলী আপনার কাছে যাব। নীরা বলছে যে আমরা ইতিমধ্যে সিকিম হয়ে বসে আছি, শুধু ঘোষণাটা আসে নাই। কারণ লেন্দুক দর্জিকে সিকিম থেকে মুভ করায়া ইন্ডিয়ায় নিয়ে আসছে, ইন্ডিয়ায় আইনা তারে বোতলের মধ্যে বসায় রাখছিল ইন্দিরা গান্ধী এবং ভেঙ্কটরমন না ভিভি গিরি তখন প্রেসিডেন্ট ছিল, তাদেরকে বোতলের মধ্যে রাইখা কইছে ওকে মিস্টার দর্জি তুমি এবারে এই বয়ান দাও। তখন ওই দর্জি ওই বয়ান দিত এবং ওই বয়ানের উপরে ভারতীয় দালাল সম্প্রদায় সিকিমে বৈশা জয় বাংলা স্লোগান দিত। তো নীরা যেটা বলছে বাংলাদেশের ক্ষেত্রে আপনি কি মনে করেন আমরা ওখানে দাঁড়ায় আছি? যেভাবে ডক্টর মুজিব বলছে যে স্বৈরাচার আমলের কোন আমলা, কোন সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনীর প্রধান, এমনকি ডিভিশনাল কমান্ডার কেউই মুভ করে নাই, তারাই সবার জায়গায় বসে আছে। তাহলে নির্বাচনের উপযুক্ত পরিবেশটা তৈরি হইল কেমনে? ডক্টর নওশের। জি ধন্যবাদ। আমি আসলে মানে আলোচনাটা শুরু করতে চাই একটা ছোট একটা গল্প দিয়ে, যে একটা কুয়ার মধ্যে একটা মরা বিড়াল পাওয়া গেল। এখন লোকজন গিয়ে গ্রামের প্রধান যিনি আছে ওনাকে জানালো যে এখন কুয়ার মধ্যে মরা বিড়াল আছে, এখন পানিটা কিভাবে বিশুদ্ধ করবো। এখন ওই গ্রামের প্রধান উনি বলে দিল ওইটার মধ্যে তোমরা কয়েক বালতি ব্লিচিং পাউডার দিয়ে দাও। তো ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, কিন্তু এরপরও দেখা যাচ্ছে ওটা থেকে গন্ধ আসে। তো তখন তারা আবার গেল ওই গ্রাম প্রধানের কাছে। গ্রাম প্রধান বললেন যে তোমরা কি ওই মরা বিড়ালটাকে তুলছো? বলে যে না সেটা তো তুলি নাই। তো বলে যে মরা বিড়ালটা না তুলে তোমরা কেন ওইটার মধ্যে ব্লিচিং পাউডার দিতে গেলা? অনেকটা সেরকমই অবস্থা। ক্ষমতা দিয়েছেন ঠিকই, কিন্তু দেখা গেছে পুরো সেট আপ যা ছিল তাই আছে, কাজ করতে পারতেছে না। দেখা যাচ্ছে যে সিভিল ব্যুরোক্রেসি ওনাকে ওনার অর্ডার এক্সিকিউট করতেছে না, আর্মি ওনার কথা শুনতেছে না, পুলিশ ওনার কথা শুনতেছে না। দেখা যাচ্ছে যে একটা হজবরল একটা অবস্থা হয়ে গেছে। সিম্পল একটা উদাহরণ দেখেন যে কিছুদিন আগে যে একজন রাজনীতি নেতাকে মারলো, নির্মম ভাবে মারলো, আপনার ভিডিও আসলো, সারা দুনিয়া দেখলো, কিন্তু ওদেরকে কি স্যাক করতে পারছে? তাদের কারণে তো ধরতে পারে না, স্যাকও করতে পারে না। এই যে এরকম একটা অবস্থা যেখানে সবাই সরকারকে বলতেছে যে কোমর ভাঙা সরকার। এখন এই কোমর ভাঙা সরকার কিভাবে একটা সুস্থ নির্বাচন দিবে আর কিভাবে এই ক্ষমতা হস্তান্তর করবে আসলে আমার আসলে মানে বুঝে আসে না। জি ধন্যবাদ। কথা বলে যান আপনি। আমাদের ডক্টর নওশের, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি দেখেন এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি যেটাকে দেখেন এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে? জনগণের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তার বিধান সঠিকভাবে করা হয়েছে? আপনি কি দেখেন যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা হয়েছে? আপনি কি এ ধরনের কোনো কিছু দেখেন বাংলাদেশে? আপনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন, দেখা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে এখন হচ্ছে মানে সব জায়গাতেই কেমন যেন একটা অরাজকতা, এবং এটা যে সুপরিকল্পিত এটাও আমরা বুঝতে পারতেছি, এবং হয়তো সরকারও বুঝতে পারতেছে, কিন্তু তারা কোনো কিছু করতে পারতেছে না, চাইলেও কোনো কিছু করতে পারতেছে না। মনে হচ্ছে তাদেরকে যেন অনেকটা হাত পা বেঁধে ওই সাঁতার কাটতে নামিয়ে দেওয়া হয়েছে, সেরকম মনে হচ্ছে আর কি। আরেকটা কথা আমাকে বলেন, এই ডাকসু নির্বাচন নিয়ে তারা এখন কথায় কথায় একটা কথা বলে যে ছাত্রলীগ, এবং এখন তো আর ছাত্রলীগের কোনো চারিদিকে দেখাশোনা নাই, এখন ছাত্র দলকে বলে যে তারা হচ্ছে ভারতপন্থী, আর শিবিরকে বলা হচ্ছে তারা পাকিস্তানপন্থী। আপনাকে আমি একটা ক্রস কোশ্চেন যদি করতে পারি, সেটা হচ্ছে এই, গত 54 বছর আগে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, কিন্তু গত 53 বছরে বাংলাদেশ জামাতে ইসলামী বা ইসলামিক ছাত্র শিবির তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর কোথায় লেখে নাই, কোথাওই লেখে নাই যে আমরা বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানাবো। তাহলে শিবির এবং জামাত পাকিস্তানপন্থী কি করে হলো? আপনি একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, তাইলে মানে জামাত এবং শিবির পাকিস্তানপন্থী এ কথাটা বলার লজিকটা যদি আপনি আমাকে একটু বুঝায় বলেন। এখন এটা হচ্ছে একটা ট্যাগিং দেওয়া আর কি, এটা হচ্ছে রাজনৈতিক একটা চাল।
তাদেরকে একটা ট্যাগিং দিয়ে পাবলিকের কাছে তাদেরকে একটা হেয় করা এই জিনিসটা তাদের মানে করা হচ্ছে আর কি। আর জামাত শিবিরের রাজনীতি আসলে জানে মানে অনেক এই দেশের বছর তাদের সাপোর্টার কত, হয়তো 20% হইতে পারে, খুব বেশি হলে, এর বেশি তো হবেই না, বরং কম হইতে পারে। এরা আসলে দেশে যেটা হবে মানে যে কোনো সরকার গঠনে একটা নিয়ামক ভূমিকা রাখতে পারে, কিন্তু এরা আসলে ফুল ফেজে সরকার গঠন করতে পারবে না, এটা এরা ভালো মতো বুঝে এই জিনিস। যে কারণে তারা বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন জোটের সাথে তারা ঢুকে গেছে, কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে তারা জোটে। ডক্টর নওশাদ, আপনি যা বলছেন সত্যি কথা বলছেন। যে কোনো নির্বাচনে রাজনৈতিক জোট এটা চিরাচরিত একটা অভ্যাস এবং চিরাচরিত একটা প্রোটোকল, তারা জোটের মধ্যে যায়। কিন্তু আমি বুঝতে চাচ্ছি পাকিস্তানিদের বাংলাদেশে ঢুকতে গেলে ভারত না হইয়া ভারতে ক্রসটা কইরা বাংলাদেশে ঢোকার কি কোনো রাস্তা আছে? না, সরাসরি যদি এয়ারে আসে তাহলে শর্টকাট হইতে তো ভারত ক্রস না করে তারা ঢুকতে পারবে না। যদি উড়ে আসতে চায় তাদেরকে ঢুকতে হবে। তাইলে পাকিস্তান পন্থী বানানোর যদি বাংলাদেশকে জামাত ইসলামী বা শিবির এদেরকে যদি পাকিস্তান পন্থী বানাইতে হয় তাহলে তো কাশ্মীর ক্রস করতে হবে, তাদের তো পশ্চিমবঙ্গ ক্রস করতে হবে, তারপরে তো পাকিস্তান পন্থী। গত 53 বছরের যে রাজনৈতিক দল একবার বলে নাই পাকিস্তান জিন্দাবাদ, একবার বলে নাই আমরা বাংলাদেশকে পাকিস্তান বানাবো, একবার বলে নাই পাকিস্তানের কালচার আমরা এখানে আনবো। তাইলে আজকেরও নির্বাচনের আগে কথায় কথায় বলে যে জামাত শিবির হলো পাকিস্তান পন্থী। আমি লজিক্যালি রেশনালি কোন ওয়েতে আমি খুঁজে পাই না যে আমিও বলতে চাই যে জামাত পাকিস্তানি, কিন্তু আমি কোথাও খুঁজে পাই না। আমি জানেন আপনি পাইছেন কি? ওকে, আমি ডক্টর মুজিব আপনার কাছে যাব। পাকিস্তানের প্রতি তাদের একটা সিম্প্যাথি আছে, তাদের দুর্বলতা আছে এবং সেটা সব দিক থেকে তারা এটা প্রকাশ করে। এই জিনিসটা হয়তো সরাসরি তারা পাকিস্তান পন্থী না, কিন্তু তাদের একটা পাকিস্তানের প্রতি যে তাদের একটা অ্যাফিনিটি আছে সেটা তো তাদের ইয়ে থেকে বোঝায়। যেমন গোলাম আজম সাহেব পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছিলেন, তারপর উনি আবার দেশে আসলেন, তারপরে এখানে এসে রাজনীতি করলেন। তাদের নেতারা পাকিস্তানে যেত আসতো এক সময়, সেটা ছিল। যেরকম আমরা যে ইন্ডিয়া, যেমন আওয়ামী লীগকে আমরা বলি তারা ইন্ডিয়া পন্থী দল, বা জাতীয় পার্টিকে আমরা বলি তারা ইন্ডিয়া পন্থী দল, কি তাদের কার্যক্রম। যেমন ওই যে কি যেন নামটা যে এরশাদের ভাই জিএম কাদের, সে ইন্ডিয়া থেকে এসে কি বললো যে ইন্ডিয়ার সাথে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা আমরা বলতে পারবো না। মানে একটা দেশের রাজনৈতিক নেতা যদি এরকম ভাবে কথাবার্তা বলে তো স্বাভাবিক এটা কি বোঝা যায়? তো ট্যাগিং দিয়ে তো দিচ্ছে তারা, এরা এদেরকে বলতেছে তোমরা ইন্ডিয়া পন্থী, আর এরা এদেরকে বলতে তোমরা পাকিস্তান পন্থী, এই আর কি বিষয়টা। আচ্ছা, কিন্তু আপনাকে আপনি যেটা বলছেন গোলাম আজম পাকিস্তানের সিটিজেনশিপ নিয়েছিল, আপনি এটাই যদি ধরেন তাহলে মুজিব শেখ যখন পাকিস্তান ছাইরা লন্ডন হইয়া বাংলাদেশে এসে ঢুকছে তার পাসপোর্টটা কোন দেশের ছিল? সেটা তো ওই সময় পাকিস্তানের পাসপোর্টই ছিল। আমাকে একটু শেষ করতে দেন। তো গোলাম আজম যেই সময় পাকিস্তানের পাসপোর্ট নিছে, মুজিব শেখের ওই সময় পাকিস্তানের পাসপোর্ট ছিল। জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করছে তার যে পাসপোর্ট ছিল ওই পাসপোর্টটাও পাকিস্তানের পাসপোর্ট ছিল। তাইলে এই এদের পাসপোর্ট পাকিস্তানি পাসপোর্ট, এবং নতুন কইরা হঠাৎ এরা সবাই চেতনাধারী হয়ে গেল। এবার অন্য কথায় আসি, হাসিনা শেখের ভারতীয় পাসপোর্ট আছে বেলারানী শাহ নামে, এবং রেহানা শেখের ভারতীয় পাসপোর্ট আছে কমলারানী শাহ নামে। হাসিনার মাইয়া পুতুলের ভারতীয় পাসপোর্ট আছে পুতুল রানী শাহ নামে। এখন কথাটা হইছে আমি লুকাইয়া রাখবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আমি লুকাইয়া রাখবো ভারতের বাংলাদেশের এমপি হওয়ার জন্য, আমি লুকাইয়া রাখবো বাংলাদেশ ব্যাংকের লকার ভাঙ্গা ওইখান থেকে স্বর্ণ চুরি করার জন্য। এখন এই ব্যাখ্যা দিয়ে তো আর কোনো লাভ নাই রে। এখন আমার যে কথা সেটা হচ্ছে ডক্টর মুজিবের কথায় আমি ব্যাক করে আসি। এই তিন পরিবার ভারতীয় কল্যাণের ধারক। আমি জিয়াউর রহমানকে দোষ দিচ্ছি না, জিয়াউর রহমান জীবনেও ভারতীয় কল্যাণের ধারক ছিল না। জিয়াউর রহমান ছিল অনলি আইকন। আমি জিয়াউর রহমানকে বলবো না, কিন্তু বেগম খালেদা জিয়া, আমি আপনাকে ঠান্ডা মাথায় বলি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যখন মাহবুব আলী খানের মেয়েরে বিয়ে করাইছে, বেগম জিয়া জানতো মাহবুব আলী খান
82 সালে রয়ের ওত নিছে। উনি জানতেন, বেগম জিয়া জানতেন এই পরিবারটা রয়ের পরিবার, তারপরে বেগম জিয়া ওই রয়ের পরিবারের মধ্যে বিয়ে করাইছে। কেন করাইছে জানেন? বাংলাদেশের রাজনীতিতে কেউ সেটেল করতে গেলে ভারতের সিন্দুর লাগবে কপালের মধ্যে, ভারতের গোবর লাগবে কপালের মধ্যে। তো তারেক জিয়ার কপালে সিন্দুর আর গোবর লাগায় দিছে। এবার হরে রাম হরি বল বল। আপনার এই কথার আর ব্যাখ্যা নাই। ডক্টর মুজিব, আমি একটা কথা আপনার কাছে এটা জিজ্ঞাসা করছি। আপনি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছেন এবং আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আসলে স্বাধীন বাংলাদেশ চাই, নাকি পশ্চিমবঙ্গের মতো ভারতের আর একটা প্রদেশ হবে পূর্ববঙ্গ। সাবজেক্টটা ওই পর্যায়ে গিয়ে ঠেকছে। এখন এখানে কোনো গণভোটের মাধ্যমে এটা হবে না, এটা হবে লেন্দুক দর্জিকে দিয়ে যেভাবে ষড়যন্ত্র করাইছে, ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে এভাবে নেওয়া হবে। এই মুহূর্তে কাগজে পত্রে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু বাস্তবে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা মেকানিজম চালনা হচ্ছে ভারত থেকে। এটা জানার পরেও বাংলাদেশের লোকজনরা যে ভাব করে আমরা স্বাধীন দেশ, আমরা জয় বাংলা, আমরা বিএনপি, এই ভণ্ডামিটা যখন আমরা করি, এই স্বাধীনতার গল্পটা যখন আমরা বলি, চাপাবাজিগুলো করি, আপনি কি মনে করেন আমাদের ভিতরে বিবেক, ঈমান, দেশপ্রেম, মানুষত্ববোধ এর কোনো কিছু কি কোথাও কাজ করে? ডক্টর মুজিব, আমাদেরকে বুঝতে হবে জনগণ এবং স্বার্থান্বেষী মহল। জনগণ, বাংলাদেশের জনগণ কখনোই ভারতের দাসত্ব স্বীকার করবে না এবং করে না। আপনি জনগণকে আমাদের কিছু রাজনৈতিক পরিবার বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলের কারণে আপনি জনগণকে কলঙ্কিত করতে পারবেন না। এটার ব্যাপারে আমি পরিষ্কার আপনার কাছে পরিষ্কার বলতে, কারণ দেখেন জনগণ কিন্তু কখনোই আপনার ভারতের গোলামি অ্যাকসেপ্ট করে নাই, এবং জনগণ যখন দেখছে যে তার লিডার বা একটা দল ভারতের গোলামি করছে, শেখ মুজিবের মতো লিডার মারা যাওয়াতে বা কিল্ড হওয়াতে জনগণ এক ফোঁটা চোখের পানি ফেলেনি, যার জন্য জনগণ একসঙ্গে কাঁদছে। তার অর্থ কি? জনগণ যখনই বুঝতে পারে যে এই দল বা এই ব্যক্তি ভারতের আধিপত্যকে মেনে নিয়ে ভারতের সাথে আমাদের দেশকে পূর্ববঙ্গ একটা ভারতের একটা স্টেট তৈরি করার চেষ্টা করতেছে, তখন কিন্তু জনগণ মেনে নেয়নি। এখন দুঃখজনক হলো, যেটা একটু আগে বলতেছিলাম, যে 5%, ম্যাক্সিমাম 5% আমাদের দেশের লোক যারা মানসিকভাবে তারা ভারত ছাড়া বা ভারতের আন্ডারে ছাড়া তারা কিছু বোঝে না। তাদের মাথার ভিতরে এখনো সেই দাসত্বর যে ইয়েটা মাইন্ডসেটে রয়ে গেছে, এবং তারা নানাভাবে, তারা ধর্মীয়ভাবে হোক, সাংস্কৃতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক, তারা ভারতের দাসত্বের ভিতরে ঢুকে গেছে। কিন্তু 95% লোক দেখেন, আপনি যদি বাংলাদেশের প্রতিটা স্তরে চিন্তা করেন, জিয়া রহমান কেন এত পপুলার, কেন এখনো পপুলার? জিয়া রহমান কয় বছর দেশ ইয়ে করছে? একমাত্র রিজন জিয়া রহমান এখনো পপুলার ইজ বিকজ হি স্টুড আপ এগেইনস্ট ইন্ডিয়া। আর কোনো কারণ নেই। মানুষ মনে করে জিয়া রহমান হলো আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়ে গেছে এবং ভারতের দিকে চোখে চোখ রাঙিয়ে কথা বলছে। এবং অনেক ঘটনা আছে, আমি ওগুলো বলতে গেলে অনেক ইয়ে লাগবে, এটা সবাই জানে। কেন জিয়া রহমানকে ভালোবাসে? এই কারণে। ম্যাডামকে মানুষ অনেক লোক ভালোবাসে কেন? কারণ ম্যাডামও কিন্তু হাসিনার মতো দেশ বিক্রি করে দেয়নি, যদিও ভারত অনেকভাবে চেষ্টা করছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করছে, এবং সেইটার জন্য আমি অবশ্যই বলবো যে হ্যাঁ কম্প্রোমাইজ, যেটা আপনি একটু আগে বললেন সেটাও সত্যি। কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করছে, উনি বা ওনার পারিপার্শ্বিক চাপে হোক, যেভাবে হোক কম্প্রোমাইজ করছে, কিন্তু জিয়া রহমান করেনি। আচ্ছা, আপনি যদি দেখেন যে 90 ইলেকশনটাকে চিন্তা করেন, 90 ইলেকশনে জনগণ এবং সবাই মনে করতো কে পাওয়ার আসবে? আওয়ামী লীগ। ধরে নিচ্ছে সবাই যে আওয়ামী লীগ, এবং হাসিনা অলরেডি মনে হয় মনে মনে মিনিস্ট্রি পর্যন্ত ঠিক করে ফেলছে। আর বেগম জিয়া তখন বিএনপি তখন আপনার বিরোধী দল হওয়ার চিন্তা ভাবনা মগ্ন। কিন্তু জনগণ কি রায় দিচ্ছে? জনগণ তারপরে বুঝতে পারছে যে হাসিনাকে দেওয়া, আওয়ামী লীগকে দেওয়া মানে ভারতের পক্ষে দেওয়া। জনগণ দেয় নাই। হাসিনা কি করে আবার পাওয়ারে আসলো?
জনগণ কিন্তু হাসিনাকে ভোট দিয়ে আনে নাই, জামাতের উপর ভর করে হাসিনা পাওয়ারে আসে 95-এ। তারপরে কিন্তু হাসিনার কোনো আসার সুযোগ ছিল না। 2009-এ মঈন ভারতের কারসাজিতে পাওয়ারে আসে এবং তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। এখন কয়েকটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, যে একটু আগে আপনারা কথা বললেন এবং ডক্টর নসরও বলেছেন। 1 নম্বর, যে জামাতের লোকরা পাকিস্তানকে সাপোর্ট দেয় বলছেন উনি। আমি এটা জামাতের লোক বলবো না, যেহেতু বাংলাদেশের 90% উপরে মুসলমান, এবং যেহেতু পাক ভারতের যেই আপনার স্ট্র্যাটেজিক বলেন এবং রাজনৈতিকভাবে বলেন, আমরা একটা ছোট দেশ এবং আমাদেরকে টিকে থাকতে হলে পাকিস্তানের প্রতি আমাদের সমর্থন দরকার ভারতের এগেনস্টে, কারণ ভারত হলো সত্যিকার একটা জঙ্গি দেশ এবং একটা শত্রু দেশ। তো সেই জায়গাতে অনেকগুলো কারণেই পাকিস্তানকে বাংলাদেশের লোক পাকিস্তানের সামরিক শাসনকে বা পাকিস্তানের দুর্নীতি বা পাকিস্তানের যে অত্যাচার আমাদের সেটাকে সমর্থন কেউই করেন না, ইভেন জামাতও করেন না। কিন্তু একটা মুসলিম কান্ট্রি হিসেবে যেমন আমরা সৌদিকে সমর্থন দিই, যেমন আমরা প্যালেস্টাইনকে সমর্থন দিই, ভারতের এগেনস্টে আমরা অবশ্যই আমরা পাকিস্তানের সমর্থন দিই। এখন ভারতের সাথে যদি আপনি বলেন যে আজকে শ্রীলঙ্কার ম্যাচ হচ্ছে বা নেপালের ম্যাচ হচ্ছে, বাংলাদেশ যেহেতু একটা ক্ষুদ্র দেশ, যেহেতু একটা বড় দেশের অত্যাচারের সাথে আছে, আমরা অবশ্যই তখন পাশে দাঁড়াবো নেপালের পাশে, আমরা অবশ্যই সাপোর্ট দিব শ্রীলঙ্কাকে। কেন? এটা যে কোনো ছোট দেশের এইটাই হলো মাইন্ডসেট। হ্যাঁ, এইখানে এটা ভারত বিরোধিতা না, এটা ভারতের সরকারের বিরোধিতা। বাংলাদেশের জনগণ কিন্তু ভারতের লোকদের বিরোধিতা করে না, কিন্তু করে বাংলাদেশ এই আপনার দিল্লির শাসনকে এবং দিল্লির শোষণকে, এবং দিল্লি যেভাবে বাংলাদেশের অন্দরে ঢুকে এত ক্রাইম করেছে, যেগুলো মানে হিস্ট্রিতে বলতে গেলে অনেক সময় লাগবে, এবং বাংলাদেশের প্রতিটা লোক জানে। হ্যাঁ, বাংলাদেশের লোক কিন্তু কলকাতা যাওয়া বন্ধ করেনি, কিন্তু মোদী যখন আসছে দেশে রাস্তা নেমে পড়ছে এবং বুকে রক্ত দিচ্ছে। এখানে মুজিব ভাই, আপনাকে আনরিলেটেড একটা প্রশ্ন করব এর মধ্যে, প্রশ্নটা রিলেভেন্ট। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কিন্তু নেপাল। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। ভারত যখন নেপালে অ্যাগ্রাসন চালালো, নেপালের হিন্দুরা কিন্তু ভারতের আগ্রাসন বন্ধ করে দিল। জি, আচ্ছা, আপনার আর আমার কথা অনুযায়ী বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কিন্তু এই মোনাফেক হারামজাদারা ভারতীয়রা যখন এসে আগ্রাসন এস্টাবলিশ করলো, এই কুত্তার বাচ্চারা লাইলাহা পয়রা মাথায় টুপি দিয়া জয় বাংলা স্লোগান দিয়ে নাইমা পড়লো। তো এক্ষেত্রে কি আমরা বলতে পারি নেপালের হিন্দুদের আদর্শ, নেপালের হিন্দুদের দেশপ্রেম, নেপালের হিন্দুদের নীতিবোধ বাংলাদেশের মুসলমানদের চাইতে ভালো? অবশ্যই ভালো। দেখেন না, আপনি একটা কথা বলেন, আমরা আমাদের দেশের রাজনীতিতে কি বলে, উমুকে পাকিস্তানের দালাল, উমুকে ভারতের দালাল। শ্রীলঙ্কাতে কি তাই বলে? নেপালে কি তাই বলে? পাকিস্তানে কি তাই বলে? না, এটা শুধু বাংলাদেশে দালালে ভর্তি হলো বাংলাদেশ। বাংলাদেশে একটা লোক দাঁড়ায় বলে না যে আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশ ছাড়া কিছু বুঝি না। এরকম বলার মতো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আমি এখনো পাই নাই, এরকম বলার মতো একটা সামরিক নেতৃত্ব আমি এখনো পাই নাই, এরকম বলার মতো একটা লোকে দাঁড়িয়ে দেখতে পারলাম না, একটা সামরিক দাঁড়িয়ে বললো না যে আমি শুধু বাংলাদেশ বুঝি আর কিছু বুঝি না। এইটা হলো আমাদের, এবং দুঃখজনক হলো এই পাক ভারত উপমহাদেশে ইভেন সারা বিশ্বে একমাত্র বাংলাদেশ যে রক্ত বারবার দিয়ে বারবার আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন রাখছে। এখনো পৃথিবীর হিস্ট্রিতে এরকম কোনো দেশ নাই যে বারবার তার স্বাধিকারের জন্য, তার ভাষার জন্য, স্বৈর শাসকের বিরুদ্ধে একটা বড় শত্রুর বিরুদ্ধে বারবার রক্ত দিচ্ছে। এবং এটা কে দিচ্ছে? জনগণ। কোনো মিনিস্টারের ছেলেরা দেয় নাই, কোনো রাজনীতিবিদদের ছেলেরা দেয় নাই, কোনো সকল ভারতীয় পন্থী লোকদের কেউ ছেলেরা তার মেয়েরা জান দেয় না, সাধারণ লোক। কারণ সাধারণ লোক দেশপ্রেমিক। সাধারণ লোকের ব্যাপারে আপনি কোনোভাবে, আমি আপনার এই একটু আগে যে কথা বলছিলেন, আমি এই জায়গাটা আমি ডিসএগ্রি করি আপনার সাথে, যে বাংলাদেশের সাধারণ লোক কিন্তু দেশপ্রেমিক, এবং তাদের ব্যাপারে আমার এবং সবার সেই শ্রদ্ধা থাকতে হবে, কারণ তারা বারবার দেশপ্রেমের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হচ্ছে।
কিন্তু আমি একটা কথা মুজিব ভাই, আমি একটা কথা বলি। আপনি একজন ফিজিশিয়ান, ধরেন আমার জ্বর হইছে, আমার রোগ হইছে, আমি যদি প্রিকশনারি মেজার হিসেবে প্রথমেই যদি আমি আপনার কাছে যাই, আপনি কিন্তু আমাকে ঔষধ প্রেসক্রাইব করবেন, চিকিৎসা করবেন, আমি সুস্থ হয়ে যাব। এখন বাংলাদেশের জনগণের সর্দি কাশি হয়েছে, আপনার কাছে যাবে না। কাশি শুরু হয়েছে, সর্দিতে ঘুমাইতে পারতেছে না, আপনার কাছে যাবে না। যাবে কখন জানেন? যক্ষা হইছে, গলা দিয়া রক্ত পড়ে, কুত্তার বাচ্চা মইরা যাইব, তখন যাই কইব মুজিব বাঁচাও। তাইলে আপনি এদের প্রশংসা করবেন ভাই? কোন দিকটা প্রশংসা করতেছেন? এরা গলা দিয়ে রক্ত বাইর হওয়া পর্যন্ত এরা সচেতন হবে না। বাংলাদেশের লোক হচ্ছে কি দেখেন, বাংলাদেশের লোক হলো মধ্যপন্থী লোক। বাংলাদেশের লোক কিন্তু যখন প্রয়োজন হয় তখন অ্যাগ্রেসিভ হয়। নর্মালি তারা শান্তিপ্রিয়, নর্মালি তারা মধ্যপন্থী। এই জন্য দেখেন, আমি জানি না আজকে আপনার অতটা সময় হবে কেন, হিস্টোরিক্যালি পাক ভারত উপমহাদেশে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে বাংলাদেশে। কমরেড মুজাফর প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করে। আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে কমিউনিজম এস্টাবলিশ হয়নি, হতে পারবে না। বাংলাদেশে জামাত ইসলাম থেকে শুরু করে বহু মুসলিম দল বহুভাবে চেষ্টা করছে মুসলিম বানাবার জন্য, বাংলাদেশকে পারে নাই। কারণ বাংলাদেশের লোক এক্সট্রিম জিনিস পছন্দ করে না। অনলি টাইম তারা এক্সট্রিমে যায় যখন তাদের সার্বভৌমত্ব, যখন তাদের স্বাধিকারে এবং যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়। কথা বুঝছেন? এখন আমার যেটা দুঃখ বারবারই, এবং এটা আমি আপনার এখানে বারবার বলছি, যে আমি জিয়া রহমান ছাড়া আজ পর্যন্ত একটা রাজনৈতিক নেতা পেলাম না, একটা রাজনৈতিক দল পেলাম না, একটা সেনাপতি পেলাম না যে গর্বের সাথে বলতে পারে যে আমি 100% বাংলাদেশি, আমি প্যাট্রিয়ট, আমি আমার জীবন দিতে তৈরি হয়েছি এই দেশের জন্য, এবং আমি কারো কাছে মাথা নত করতে রাজি না। এই ধরনের একটা লোক পাই না। আজকে দেখেন সব রাজনৈতিক দল কি বলে, একটা দল, ইভেন বিএনপির মতো একটা দল বলে না যে এই 15 বছরের স্বৈরশাসন যা যা হয়েছে এগুলো আগে বিচার করো। কুত্তার বাচ্চাগিরি, বেশ্যাগিরি, এটা কি আমাদের জাতীয় চরিত্র হইছে বিএনপি সাউয়াদের মতো লোকজনদের জন্য? আমাকে একটু বলেন তো, বিএনপি সাউয়া এটা কি কইলো? ওই যে আমি যেটা বললাম, ওরা মনে করে কি মানে আমি তো বাজে কথা বলতে পারি না, ভদ্রভাবে বলি, মনে করে যে আমরা বোকা সব। কথা বুঝছেন? না না, আপনি বলছেন, আপনি কইতেছেন আপনি বোকা। বিএনপির একজন প্রস্টিটিউট আছে রুমিন ফারানা, সে কইছে আপনি আর আমি ফকিরনি। ওই আমরা ফকিরনি, ওইটাই তারা মনে করে। ওই যে এলিটটা তারা এটা মনে করে। দেখেন আজকে এদের এই যে বিএনপি বলেন বা যে কোনো রাজনৈতিক দলের কথাই বলবো, শুধু বিএনপি কথাই বলবো না, বাট বিএনপি একটা রেসপন্স রাজনৈতিক দল হওয়া উচিত ছিল। গতকাল দিল্লিতে এই স্বৈরাচার শেখ হাসিনা এবং আরো কিছু লোক ইন্ডিয়ান আর্মিদের সাথে মিলে ষড়যন্ত্র করতেছে, সেমিনার করতেছে কি করে বাংলাদেশে আবার এটাকে ফিরে আসা যায়, সেটার ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। ডক্টর মুজিব আমাকে একটা বলেন তো, ডক্টর মুজিব আমার একটা কথা বলেন। হাসিনা পৃথিবীর সবচাইতে আমার দৃষ্টিতে এর চেয়ে ঘৃণিত আর কোন চরিত্র হইতে পারে না পৃথিবীতে। আমি এতটুকু গুয়ের মধ্যে দাঁড়ায় থাকবো, তবু হাসিনা চুতপাড়ানের মুখের দিকে আমি তাকাবো না। এখন তারপরেও আমি একটা কথা বলি, এই মাগি ভারতে গেছে 1 বছরের মধ্যে, ওইখানে এলিটদের নিয়ে একটা সেমিনার করছে। এলিট জার্নালিস্ট, এলিট সেনাবাহিনীর লোক, এলিট ফরেন ডিগনিটারিজ, তাদেরকে নিয়ে সেমিনার করছে। 1 বছরের মধ্যে দাঁড়ায়া সেমিনার করছে যে বাংলাদেশে আবার তারা কেমনে ব্যাক করবে। আর জিয়াউর রহমানের খাম্বা পুত্র 16 বছর লন্ডনে বৈশা রয়েছে। ওইখানে বৈশা কাদের সাথে সেমিনার করে জানেন? ব্রাহ্মণবাড়িয়ার চিনি চোর সানির লগে, সিলেটের মালেকের লগে, এই 2 পয়সার খাম্বা হুমায়ুন কবিরের লগে, আর সম্পর্ক করে গিয়াসউদ্দিন আল মামুনের সাথে। আর নিউ ইয়র্কে সাডাসাডি করে রিক্সা চালক গিয়াসের সাথে, মিল্টনের লগে, জিল্লুরের লগে। এই হয়েছে তার সেমিনার। তাইলে আপনারা একটা রাজনীতির প্রশংসা করবেন, রাজনীতিবিদদের ধারে যাইবেন, তাদেরকে কান্দে লইবেন, আর হাসিনা যখন এত বড় সেমিনার করে আমরা তখন হিংসা করি। তাইলে আমাদের যে মদন আছে নাম তারেক রহমান, উনি করছে নাকি গত 16 বছরে লন্ডন বৈশা? কার বাল ছিটছে? পররাষ্ট্রমন্ত্রী মোমেন আর আব্দুল মাল মোহিতের ভাগ্না বউ
সৈয়দ কবিরের বউ কি জন্য, কি নাম আমি ভুলা যাই, এবের নাম কি, সাবরিনা না সামথিং কি নাম, আমার না কি মোর্শেদ না জানি কোন গোলালো, জি আচ্ছা তার একজন বসাইছে। এখন ওখানে সে ওইখানে এই ভাব ধরে দাঁড়ায় থাকে যে আমার কাছে আছে ইউনুস কিউর। ইউনুস কিউর কি বুঝেন তো, ইউনুসের লগে দেখা করতে যাবা, আমার এখানে প্যারাসিটামল খাইতে হইব। ওই প্যারাসিটামলের উপরে লেখা আছে জয় বাংলা। এখন ওই সায়েদ কবিরের বউরে ওইখানে বসায় রাখা আপনি যদি কমপ্লেইন করেন এই আওয়ামী দোসররা আমার এই কাজ করতে দেয় না, ভাই এর চেয়ে চরম ভণ্ডামি আর কি হইতে পারে? আমি তো সেটাই বলছি আপনাকে, তো ওনার কি জানা এক বছর লাগে ওনার জানতে? আমি আপনি 2 দিনে বুঝতে পারবো কে কোথায় কি আছে, 1 সপ্তাহ 1 মাস? আপনি 1 বছর ধরে আপনার চোখের সামনে এত কিছু হচ্ছে, আপনার চোখের সামনে সেনাপতি বারবার লঙ্ঘন করে যাচ্ছে, ইন্ডিয়ার আসে, আপনার পররাষ্ট্র সচিব আছে তার সাথে পার্সোনালি দেখা করে, যেগুলো বেআইনি, একটা পর একটা কাজ করে যাচ্ছেন, আপনি কিছুই করেন না। করবে কেমনে ভাই, করবে কেমনে ভাই? ভাই ভাই কি করে করবে? লামিয়া মোর্শেদ তার একটা ঘুমের বড়ি খাওয়ায় দিয়া কয় স্যার আপনি ঘুমেন না, আপনি আমাকে বলেন, আমি আপনার জায়গার বড়ি দিয়ে দিতেছি, আপনাকে জেগে থাকার বড়ি দিচ্ছি আমি আপনাকে। আপনাকে জনগণ জেগে থাকার জন্য বলছে, আপনার ঘুমাইতে বলছে কি আপনাকে? আপনি সেটা আপনি যেভাবে এখন বলেন না কেন ওনাকে বসায় দেওয়া হয়েছে, এট দ্য এন্ড হি এগ্রিড টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আপনি যখন একবার এগ্রি করে ফেললেন, দেন ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু ডেলিভার ইট। আপনি যদি এগ্রি না করতেন, ভাই আমার মাফ করে দাও, তোমরা 100 বার বলছো আমার, আমি 100 বার মাফ চাইছি, তোমরা অন্য কাউকে দেখো, ফাইন। কিন্তু আপনি যখন ফাইনালি এগ্রি করছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য এক্সপেক্টেড রেজাল্ট। আর আপনি কোনো রেজাল্টই দেখাতে পারেন না। হ্যাঁ, আপনি অনেক ভালো কিছু লোকে আনছেন, আপনি অর্থনৈতিকভাবে কিছু করার চেষ্টা করছেন, দ্যাটস ফাইন। কিন্তু শুধু অর্থনীতিতে বারবার বুঝতে হবে যে দেশের, আমি বারবার এই কথাগুলো আনি আপনার কাছে এখানে, যে দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা ভেরি ইম্পর্টেন্ট। আপনি মানুষকে 2টা এক্সট্রা কলা খাওয়া যদি লাথি মারেন, মানুষের কলার কথা মনে থাকবে না, লাঠিটা মনে রাখবে। সেটা আপনার অর্থনীতিতে কত টাকা এখন ব্যাংকে ঢুকছে, এটা মানুষের পেটে পরিবার করে কোন কিছু না, সে বাংলাদেশের কিনা, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে কিনা, এবং অন্য কোনো দেশে দালালি না করে শুধু বাংলাদেশে দালালি করে কিনা, সেটাই হোক লিটমাস টেস্ট, সেটাই হোক জনগণের কাছে একমাত্র কোশ্চেন। সে যে দল করুক, যে পার্টি করুক, যেই অবস্থায় থাকুক না কেন, কোশ্চেন তার হতে হবে যে আমি যে পার্টি করি, আমি যে নেতাকে বিশ্বাস করি, আমি যাকে আমার সাপোর্ট দিব, সে আদৌ আমার কিনা, সে আদৌ বাংলাদেশের একজন পেট্রিয়টিক কিনা। এই কোশ্চেনটা আজকে আমাদের সবাইকে আনতে হবে এবং একটা লিটমাস টেস্ট করে দেখতে হবে যে সে কোন থেকে আসছে, কি তার অর্থনৈতিক অবস্থা, সেটা না, সে আদৌ দেশপ্রেমিক কিনা। এবং এই দেশের জন্য, যেটা একটু আগে ডক্টর নওশের বলল, যে আমাদের ভিশন হতে হবে 2071, নট 1971। এই ভিশন দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আগাতে চাই কিনা আমাদের দেখতে চাই। সেটা যেই নেতায় আসবে, যেই নেতায় সেই লিড দেওয়ার মতো ক্ষমতা আছে, একটা স্টেটমেন্ট হওয়ার মতো ক্ষমতা আছে, সেই যোগ্যতা সে দেখাতে পারবে, তাকে আমরা সমর্থন দিব, জনগণ সমর্থন দিবে। সর্বোপরি শেষ পর্যন্ত যে কথাটা বললেন ইউনূস সাহেবের কাছ থেকে, এখন আমার কিছুই হলো আশা আছে যে উনি রাইট থিং করবেন অন রাইট টাইম। সুযোগ ওনার সামনে আছে, এই সেপ্টেম্বর পর ওনার হাতে সুযোগ থাকবে না। তো এই সুযোগটা ওনার কাজে লাগানো উচিত এবং সেইভাবে ওনার আগানো উচিত। ধন্যবাদ। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ডক্টর এস.এম. নওশের আলী এবং নিরু এস. নীরা, আমি আপনাদের 3 জনের প্রতি অনেক কৃতজ্ঞ। আজকের আপনারা বাংলাদেশ থেকে নওশের ভাই এত রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং মুজিব ভাই, নীরা, আপনাদের রোববার উইকেন্ডের মধ্যে আপনারা আমাকে সময় দিয়েছেন দেশের সাথে। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। ইন দ্য ফিউচার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো আবার। আসসালামু আলাইকুম। আমি এবার কনক্লুড করব, আপনারা চাইলে আমার সাথে থাকতে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি ডক্টর মুজিবুর রহমান মজুমদারের কথা এবং প্রেসক্রিপশনের অনেক ভক্ত, একটা কারণে। উনি ঠান্ডা মাথায় বেশ কিছু কথা উনি বলেছেন, যে কথাগুলো আমাদের দেশের রাজনীতিবিদরা যদি ওনার কাছ থেকে একটু কপি করতে পারত, এটা হচ্ছে স্বপ্ন। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা তো রোল মডেল পিক করবে
ইন্দুরে গালকাটা ইন্দু, গালকাটা জাহাঙ্গীর, এরশাদ শিকদার, তারা রাজনৈতিক আইডল পিক করে ওই লোকগুলোকে। তারা এই চিন্তা কেউ করবে না যে আমাদের রাজনৈতিক দর্শন হলো জিয়াউর রহমানের দর্শন, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব হলো ডক্টর মুজিবুর রহমান মজুমদার। এটা ওনারা শিখবে না। আমাদের বাংলাদেশের লোকজনরা ওই যে আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না, ঘি খাইলে যে শরীরটা ভালো থাকবে, দেশ ভালো থাকবে, এটার উপরে আমরা কেউ কাজ করতে চাই না। এবার আসি, আমি প্রথমে আজকের সাবজেক্টটা পিক করেছিলাম যে ভারতের পছন্দ মুজিব, জিয়া ও এরশাদ পরিবার। পরিবারতান্ত্রিক রাজনীতিকে ভারত এজন্যই পিক করে কারণ পরিবারতান্ত্রিক রাজনীতি কখনো একটা দেশের সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করে না। পরিবারতান্ত্রিক রাজনীতি স্রেফ ওই পরিবারের বেনিফিশিয়াল একটা নীতিকে তারা অ্যাডপ্ট করে, তারা সার্বভৌমত্বের দিকে কেউ তাকায় না। আপনাদেরকে আমি একটা পরিবারের কথা বলি, গ্রিক আপনারা যা বলেন, ওখানে একটা ফ্যামিলি ছিল মুজিবের মতো, ওই পরিবারটার নাম ছিল পাপেন্দ্র। পাপেন্দ্র এমন ভাবে গ্রিসে উদয় হলো যে পাপেন্দ্র ছাড়া গ্রিসের কোনো মুক্তি নাই। কিন্তু এই পাপেন্দ্র ছিল ইউরোপিয়ানদের দালাল, পাপেন্দ্র ছিল আমেরিকানদের দালাল। তারা গ্রিসকে অর্থনৈতিকভাবে উন্নয়নের বদলে তারা বলছে পাপেন্দ্রর ছেলেকে আমেরিকায় হার্ভার্ডে পাঠাও, পাপেন্দ্রর মেয়েকে অক্সফোর্ডে পাঠাও, পাপেন্দ্রর নাতিকে ক্যামব্রিজে পাঠাও। তারা এগুলো করছে। এই পাপেন্দ্র ফ্যামিলি কোনোদিন এই চিন্তা করে নাই যে গ্রিসের অর্থনৈতিক উন্নতি এবং মুক্তি কোথা থেকে আসবে। এখন ভারত বাংলাদেশে পরিবার খুঁজে কাদের দ্বারা এই দেশটাকে সিকিম বানানো যাবে, খুঁজে বের করে কাদের দ্বারা এই দেশটাকে জাহান্নাম বানানো যাবে। এজন্য তারা কি করে, মুজিব শেখের পরিবার খুঁজে বের করে। জিয়া যখন জীবিত ছিল জিয়াকে তারা খুঁজে বের করে নাই, কিন্তু জিয়া যখন সিন থেকে চলে গিয়েছে, জিয়া সাহেবকে যখন মেরে ফেলেছে, তখন তারা বুঝছে যে এই পরিবারের ভিতরে ঢোকা আমাদের জন্য সহজ হলো। আপনারা চিন্তা করে দেখেন, তারেক রহমান বর্তমান যে বিবাহ বন্ধনে আবদ্ধ, তারেক রহমান তো এই বিয়ের আগে আর একটা পরিবারের আরেকজন জেনারেলের মেয়ের সাথে বিয়ে শাদী তো অলমোস্ট সেটেল ছিল। আমি জানি, আমি একেবারে সরাসরি জানি। রয়টাকে হতে দেয় নাই। বেগম জিয়াকে বলা হয়েছে তুমি ক্লান্ডেস্টাইন একটা পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করে যাও জিয়ার নামে, নতুবা ধ্বংস হয়ে যাবা। তাইলে কি করতে হবে, রয়ের পাতানো কোন পরিবারের সাথে তোমার ছেলের বিয়ে দাও। বেগম জিয়া রাজি হয়ে গেছে। বেগম জিয়া রাজি হয়েছে জিয়া ডাইনেস্টি তৈরি করার জন্য, কিন্তু জিয়া ডাইনেস্টি তৈরি হয়েছে জিয়ার আদর্শ বাদ দিয়া, জিয়া ডাইনেস্টি তৈরি হয়েছে জিয়ার সততা বাদ দিয়া, জিয়া ডাইনেস্টি তৈরি হয়েছে দেশপ্রেম বাদ দিয়া। মুজিব শেখ তার জীবদ্দশায় বুঝে গেছে যে ইন্ডিয়ান ওয়েলফেয়ারের কথা মাথায় থাকলে বাংলাদেশ কোনোদিন আলাদা হবে না, বাংলাদেশ কোনোদিন উন্নতির মুখ দেখবে না। কিন্তু মুজিব শেখ এটা পুরোপুরি বোঝার আগেই তাকে বক্কাটা কইরা দিছে। বক্কাটা বুঝেন তো, গুন্ডি উড়াইতে গেলে বক্কাটা কইরা দেয়, তারে বক্কাটা কইরা দিছে ইন্ডিয়া। জিয়া রহমান সাহেবকে তারা বক্কাটা করতে পারে না, তারা চিন্তা করছে জিয়া সামহাউ সার্ভাইভ করতে পারে। এরশাদকে ব্যবহার করে তাকেও কাটা হয়েছে। এরপরে আমি কোনোদিন চিন্তা করি না বেগম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তভাবে নেতৃত্ব দিতে পারবে, কিন্তু বেগম জিয়া কিন্তু চেষ্টা করেছেন, সর্বান্তকরণের চেষ্টা করেছেন। বেগম জিয়া চিন্তা করেছেন আমরা যদি এভাবে এটা করে ফেলি। এখন বেগম জিয়ার ভিতরে দেশপ্রেম আছে, বেগম জিয়ার প্রতি দেশের প্রতি আনুগত্য আছে, বেগম জিয়ার যথেষ্ট আন্তরিকতা আছে দেশকে গড়ার। কিন্তু উনি যাদেরকে নিয়ে রাজনীতি করতে গেছে, যাদেরকে উনি পরিবারের ভিতরে ঢুকিয়েছে, তারা ছিল সব বেঈমান। এটা বেগম জিয়া নিজেই কয়েকবার বলেছে যে আমি কতগুলো বেঈমানকে বড় লোক বানাইছি।
ফালুরের দেখেন না, ফালু, মোসাদ্দেক ফালু, মোসাদ্দেক ফালুর ভাই নুরু, মোসাদ্দেক ফালুর চাস্তো ভাই গোরখোদক আব্বাস। আপনারা কি জানেন এরা হচ্ছে মেথরের গোষ্ঠী, একেবারে ছোটরের। ওই রুমিন ফারহানা কইছে না ফকিন্নি, রুমিন ফারহানার বাপ আছিল বড় ফকিন্নি, সব জায়গায় জায়গায় চান্দা তুইত, চান্দা চাইতো। সে যত নিজের এলিট কয়, এলিটের দ্বারে কাছেও না। হাওয়ার তো বেগম জিয়া ভুল কতগুলো লোকজনের নিয়ে রাজনীতিতে ঢুকাইছে, তাদের কাছে টানছে, তাদেরকে বেডরুমে ঢুকাইছে, তাদেরকে ছেলেপানদের মধ্যে নিছে। পরিস্থিতি এতটাই খারাপ, আজকের বিএনপি আর তাদের নিয়ন্ত্রণে নাই। আজকের বিএনপি কে ব্ল্যাকমেইল করা হয়। বিএনপির এই দৈন্যতা কেন আসছে? তারা তাদের নিজেদেরকে এমন ভাবে উদান করছে, এখন যে কেউ তাদের ভিডিও বানায়, তাদের ছবি বানায়, তাদেরকে ব্ল্যাকমেইল করে। আর বিএনপি কি করছে? তারা মেইন নেতৃত্ব বিপদে পড়ছে তো পড়ছে, কতগুলো লোককে দলের মধ্যে ঢুকাইছে যাদের উলঙ্গ ছবি, উলঙ্গ ভিডিও, তাও আবার ভারতের কাছে আছে। বিএনপি সাউয়ার উলঙ্গ সবকিছুই ভারতের কাছে আছে। আমির খসরুর উলঙ্গ, সামাওবায়েদের উলঙ্গ সবকিছুই ভারতের কাছে আছে। আব্দুল আউয়াল মিন্টুর উলঙ্গ নৃত্য তাদের কাছে আছে। তার পোলা তাবিত আউয়ালের উলঙ্গ নৃত্য তাদের কাছে আছে। আপনি কাদেরকে নিয়ে রাজনীতি করবেন? মোহাম্মদ সালাম 2 দিন আগে দেখছি, হ্যাঁ, মক্কা শরীফ বাদ দিয়া লন্ডনে গিয়া মাকামে মোহাম্মদ, মাকামে তারেক ওইখানে যাইয়া বসছে নিজের পোলারে লইয়া, যদি একটু জুস পাওয়া যায়। এখন এই দল নিয়া বিএনপি যদি তৈরি করে, আর এরশাদের জাতীয় পার্টি আর আওয়ামী লীগ নিয়ে আজকে না বলি, এরা হচ্ছে ভারতের পছন্দ। এবং এই 3 পরিবারকে সার্ভাইভ করানোর দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াকারের উপরে। এই 3 পরিবারকে সাম ওয়ে বাঁচানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল, এদের উপরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা আসলে টাফ। এখান থেকে বাইরে আইসা একটা বিপ্লবী সরকার গঠন করবে, বিপ্লবী সরকার উনি চাইলে গঠন করতে পারে। এখন আমি বা ডক্টর মুজিব এইখানে বসে টেলিভিশন স্ক্রিনে বললাম, স্যার আপনি এইভাবে করেন, ওইভাবে করেন, এইভাবে করলে বিপ্লব হইব, ওইভাবে করলে আপনি সফল হবেন, এভাবে তো আপনাকে বলা যাবে না স্যার। একটা কথা, কোনো একটা জায়গায় বসে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি স্যার কি করতে চান। আজকের আমি ডক্টর নওশেরের উপরে মোটেও রাগ না, বরঞ্চ ডক্টর নওশেরের উপরে আমি খুশি যে উনি আপনার হিকমত এবং হিম্মত নিয়ে কথা বলছে। বাংলাদেশে অন্য 90% লোকজনের মতো উনিও হয়তো জানেন না আপনার অবদান কি। স্যার আপনার কাছে তো আমি কৃতজ্ঞ যে আপনি এটা, আমি জানি আপনি কি করছেন। স্যার আপনি মনে করেন আমি একটু কম জানি না, আমি এক্স্যাক্টলি জানি স্যার আপনি কোথায় কোথায় দৌড়াইছেন, আপনি এই বিপ্লব কেমনে করাইছেন আমি তা জানি স্যার। কিন্তু আপনার কষ্ট করা এই বিপ্লবকে আপনি এভাবে নষ্ট করে দেবেন? বিপ্লবী সরকার গঠন করতে গেলে যা যা দরকার স্যার আপনি করেন, আপনি স্টেপ নেন। বিএনপি আপনার গায়ে টোক্কাও দিতে পারবে না, ওয়াকার আপনার বালের কাছেও আসতে পারবে না। কারণ ডক্টর মুজিব একটা কথা বলছে, আমাদের ভরসা জনগণ, এবং জনগণ আপনার পক্ষে। আপনি নিউ ইয়র্কে আসবেন, আপনি ওয়াশিংটন ডিসিতে যাবেন, আপনি প্যারিসে যাবেন, জার্মানি যাবেন, যেখানে যান যান, ওয়াকারকে ভয় পাওয়ার আপনার কোনো রিজন নাই। সশস্ত্র বাহিনীর কোন কুত্তার বাচ্চা হারামজাদাকে আপনার ভয় পাওয়ার কারণ নাই। আর যারা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক তারা আপনার পক্ষে, আর যারা বেঈমান তারা ওয়াকারের পক্ষে। ওই বেঈমানদের সংখ্যা অনেক কম, ওই বেঈমানদের আপনি ইগনোর করেন। আর আপনি নিজে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের হেড হিসাবে আপনার কারো কাছে পরামর্শের দরকার নাই। আপনি জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েই বলতে পারেন আমার অন্তর্বর্তীকালীন সরকার আমি ভেঙে দিলাম। দেখবেন জনগণ আপনার পক্ষে
রাস্তায় ফেটে পড়বে আপনার সমর্থনে। আমি যে দুই হাত তুলে চিল্লানো শুরু করব আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে, কংগ্রেসে অথবা সিনেটে। আমি যখন ওয়াশিংটন ডিসিতে দেশের জন্য যাই, আমি কোনো চান্দার পয়সায় যাই না। যেভাবে মুশফিক ফজল আনসারি গেছে, নিউ ইয়র্কের হিরো আলম ইলিয়াস হোসেন গেছে, কনক সরোয়ার গেছে অথবা পিনাকি গেছে, কোনো চান্দার পয়সায় জীবন চালাই নাই। নিজের পয়সায়, আয় করা পয়সায়, হালাল পয়সায় দেশের জন্য কাজ করতে দাঁড়াই। আজকেরও আপনার সামনে দাঁড়ায় কথা বলছি। স্যার, আপনি দাঁড়িয়ে যান, সময় নষ্ট করেন না। সময় অনেক নষ্ট হয়েছে, সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে আর নাই স্যার। দাঁড়িয়ে যান। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আপনি দীর্ঘজীবী হন। আল্লাহর জন্য আপনাকে সুস্থভাবে আরো 20-25 বছর বাঁচায় রাখে স্যার। আপনার বাঁচার দরকার আছে, কারণ বাংলাদেশের জন্য আমি যা করতে না পারবো, বিএনপি যা করতে না পারবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত যা করতে না পারবে, আপনি পারবেন স্যার। এজন্য আমার হায়াতের বদলে আপনি বেঁচে থাকেন স্যার। আপনার বাঁচা জরুরি, কারণ আপনার মতো মানুষ যদি বেঁচে থাকে একটা জাতি দাঁড়ায় যাবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি ওনার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।